ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, আপনারা জানেন যে জ্বালানি নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছে এটা নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। তার উপর মরার উপর খরার গা যদি বলতে হয়, এবং বিশ্ববাজারে কিন্তু সবশেষ তথ্য অনুযায়ী $115 করে বেড়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম, যার একটা প্রভাব পড়েছে আমাদের দেশের বাজারে এবং সেটি এখন পর্যন্ত প্রায় দৃশ্যমান। কিন্তু বিশ্লেষকরা বলছেন জ্বালানির প্রভাব, যেহেতু আমাদের উৎপাদন ব্যবস্থার বেশিরভাগই অক্সিজেন হলে জ্বালানি, তো এটি আমাদের দেশের যে দ্রব্যমূল্য তার উপর একটি প্রভাব ফেলতে পারে। এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ইসলাম ব্যাংক তালিকাতে জ্বালানির অস্থিরতায় জিনিসপত্রের দাম বৃদ্ধির শঙ্কা। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। দুজনকে স্বাগত আমাদের ইসলাম ব্যাংক তালিকাতে। শুরুতে অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে জ্বালানি খাতের অস্থিরতা এবং জ্বালানি অস্থিরতা জিনিসপত্রের দাম বৃদ্ধির সংখ্যা, আমরা জানি যে আমাদের উৎপাদন ব্যবস্থায় জ্বালানি একটা প্রধান নিয়ামক, অক্সিজেন বলা যায়, এবং নতুন করে অস্থিরতা যে জ্বালানিতে আছে সেটি কিন্তু আসলে নতুন করে বলার কোনো কিছু নেই। এই যে আমাদের দ্রব্যমূল্যের উপর এটি প্রভাব কতটা পড়তে পারে, যে ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা কথা আছে, সেটা আমরা কিভাবে এই মুহূর্তে ব্যবস্থাপনাটা সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি? না, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট প্রকট, যদিও সরকারের বিভিন্ন মহল, বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীবর্গ আশ্বস্ত করছেন জনগণকে যে বাংলাদেশের জ্বালানির সরবরাহ এই ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এবং জ্বালানি কোনো সংকট নেই। কিছু কিছু কারসাজি বা সিন্ডিকেট এর দৌরাত্ম্য আমরা ইতিমধ্যে দেখছি। অনেকে হয়তো এগুলো মজুত করে জনগণকে দুর্ভোগে ফেলা বা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। কিন্তু আমরা সরকারের কথায় যদি আশ্বস্ত হই, তারপরও কিন্তু আমাদের খুব বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলার জো নেই। কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ, এই যুদ্ধ আসলে কতদিন চলবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারছি না। ইতিমধ্যে আপনারা জানবেন যে সরকার স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে এটা এলএনজি এবং অন্যান্য তেল তারা পারচেজ করছেন। কিন্তু সাথে সাথে এটাও খবরে এসেছে যে জুন নাগাদ জ্বালানি তেল সরবরাহ বাবদ সরকারকে প্রায় $3 বিলিয়ন অতিরিক্ত খরচ করতে হবে। সাথে সাথে যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু যেটা দাঁড়াবে, আমাদেরকে বিকল্প উৎস থেকে তেল বা অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, অন্য কোনো পথ দিয়ে সেগুলো নিয়ে আসতে হবে। এবং সেটা করতে গেলে বাংলাদেশের জ্বালানি তেলের যে মূল্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, এটা কিন্তু বৃদ্ধি করতে হবে। একবার যদি জ্বালানি তেলের মূল্যটা বাড়ে, সাথে সাথে কিন্তু জ্বালানি নির্ভর যে অর্থনীতি, বিদ্যুতের দাম বেড়ে যাবে, শিল্প কারখানার যে উৎপাদন আছে সেখানে উৎপাদন খরচ বেড়ে যাবে, এবং এই ক্ষেত্রে উৎপাদন খরচটা যখন বাড়বে, ব্যবসায়ীরা কিন্তু এটা পরোক্ষভাবে সাধারণ জনগণের উপরে মূল্য বৃদ্ধির একটি চাপ কিন্তু আসলে চাপিয়ে দেবে। সেই ক্ষেত্রে জনদুর্ভোগ কিন্তু বাড়তেই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই জ্বালানি সংকট, এটাকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হই, তাহলে যেটা দাঁড়াবে, ইতিমধ্যে দেখেন যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং সেখানে আমাদের প্রচুর প্রবাসী ভাই বোনেরা চাকরি করে, কাজ করে। এখন তারা যদি ওখানে কর্মসংস্থান হীনতায় ভোগেন, তারা যদি দেশে ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু বড় ধরনের একটি শ্রম বাজারে যেটা আছে সেটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। ইতিমধ্যে আমাদের কিন্তু বেকারত্ব এবং দারিদ্র্যের কষাঘাত, এটা কিন্তু ঊর্ধ্বমুখী। সুতরাং জনদুর্ভোগটাকে যদি আমরা এটাকে লাঘব করতে চাই, সরকারের উচিত হবে যে ফরওয়ার্ড বুকিং এর মাধ্যমে তেল সরবরাহের যে বিকল্প সংস্থানগুলো আছে সেগুলো নিশ্চিত করা। এখানে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগই নাই। এখানে যদি সম্ভব হয় যে মধ্যপ্রাচ্য বাদেও অন্যান্য দেশ থেকে কিন্তু আসলে চাইলে আমরা তেল আমদানি করতে পারি। আন্তর্জাতিক যে কোনো দর কষাকষি, আলোচনা অথবা মেকানিজমের মাধ্যমে আমাদের কিন্তু এই জ্বালানি তেল এর মতো নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, এর সরবরাহ এটা স্থিতিশীল রাখার কোনো বিকল্প নাই। এটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে সেই ক্ষেত্রে জনগণ কিন্তু আসলে দেখুন যে পেট্রোল পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, রাত জাগছে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে, আস্থাহীনতায় ভুগছে। সরকারের মন্ত্রীরা রিপিটেডলি বলছেন যে জ্বালানির সংকট নেই, কিন্তু এটা কিন্তু কাজে আমরা দেখতে পাচ্ছি না।
কাজে দেখতে অর্থাৎ পাচ্ছি এদিকে যে বলা হচ্ছে পেট্রোল জ্বালানি পাম্পে সংকট লম্বা নেই, কিন্তু লাইন। মাঠ পর্যায়ে সেটার বাস্তব প্রতিফলনটা আমরা পাচ্ছি না। আপনি থাকুন আমাদের সাথে, আমরা এইচ এম শফিকুজ্জামান আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি ক্যাবের সভাপতি হিসেবে কাজ করছেন, তার আগেও আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে কাজ করেছেন মন্ত্রণালয়ের। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই, এই যে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে এবং এটিকে আসলে সঠিক ব্যবস্থাপনা কিভাবে করা যায়, আর যে জনদুর্ভোগের বিষয়টি তৈরি হয়েছে, সরকার যদিও যথেষ্ট আন্তরিক, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বেশ কার্ড বিতরণ করছে, চুয়াডাঙ্গা যেটি আজকে ফুয়েল কার্ডদের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, এটিকে আসলে কিভাবে আরো নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়? আপনার কি মনে হয়, আপনার পর্যবেক্ষণ কি বলে? আমি প্রফেসর জাহিদ সাহেবের কথা শুনছিলাম। আমি ওনার প্রতিটা বিষয়ে একমতের সাথে আমি কিছু যোগ করতে চাই। সেটি হলো যে সরকার ইতিমধ্যেই চেষ্টা করছে বিকল্প যে জ্বালানির কথা বলা হচ্ছে, বিকল্প সোর্স থেকে অনেকটা দ্বিগুণ দামে আপনার জ্বালানি সরবরাহ, তেল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এটি কি আমাদের আনইন্টারাপ্টেড সাপ্লাইটাকে কি ধরে রাখতে পারবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যে গালফ কান্ট্রিতে বিশেষ করে আমাদের যে হরমুজ প্রণালী বন্ধ, সেখানে মূলত এই যুদ্ধটা কতটুকু কন্টিনিউ করে সেটার উপরে আমাদের আসলে ড্যামেজটা কতটুকু সেটি অনেকাংশে নির্ভর করছে। প্রথম যে বিষয়টি আছে যে আমাদের কিন্তু সংকটটা বহুবিধ। সেই বহুবিধ সংকটটা এরকম যে যে অংশগুলো প্রফেসর জাহিদ বলছেন তারগুলো রিপিট না করে আমি আরো কিছু সংকটের কথা বলি। সেটি হলো যে সরকারের যে ভর্তুকি, সেটি দ্বিগুণ দামে যদি জ্বালানি কিনতে হয় এবং সেটি যে সরবরাহ ব্যবস্থা অব্যাহতভাবে থাকবে সেটিও নিশ্চয়তা নেই। তখন কি হচ্ছে যে ভর্তুকির পরিমাণ যেটা বেড়ে যাবে, এর বাইরে যেটা আছে যদি আমাকে রেশনিং করতে হয়, বিশেষ করে বিদ্যুতে যদি আমাদের জ্বালানি সরবরাহ না করা হয় তখন লোডশেডিং করতে হবে। এটার ইম্প্যাক্টটা কি আমাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে পড়বে। আমাদের যে এক্সপোর্ট সেক্টর অর্থাৎ আরএমজির উৎপাদন ব্যাহত হবে এবং লোডশেডিং হলে যে বিকল্প যে তারা যে জেনারেটর চালাবে সেটার জন্য কিন্তু ডিজেলও তারা পাবে না। ডিজেলও তো আসলে এখানে সংকট হবে। এবং এটা আরেকটা জায়গা আছে যে আমাদের যে সার উৎপাদন, ফার্টিলাইজার উৎপাদনের কিন্তু আমাদের এই যে গ্যাসটা কিন্তু আমাদের একটা অন্যতম কাঁচামাল ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে। তাহলে কিন্তু আমাদের আরেকটা ইকোনমির যে একটা মানে আমাদের পিলার বলা হয়, তিনটা পিলারের একটা আমাদের এগ্রিকালচার সেক্টরও একটা ইম্প্যাক্ট করবে। আর রেমিটেন্সের কথাটা যেটা বলা হয়েছে যে রেমিটেন্স প্রবাহ আপনার সীমিত হয়ে যাবে বা আমাদের ওখান থেকে হয়তো আমাদের লোকজন এখানে আসবে, বিকল্প যেটা আছে আমাদের কর্মসংস্থানের উপরে চাপ করবে। একইভাবে কিন্তু প্রতি বছর 10 লক্ষ লোক আমাদের বিদেশে যেত, তার মধ্যে 7 লক্ষ লোক যেত শুধু মিডল ইস্টে, এই গালফ কান্ট্রির মধ্যে। তাহলে এই 7 লক্ষ লোকের যে যারা যেত সেই কর্মসংস্থানের চাপটা পড়বে। এখন সরকার যেটা বলছে রাসায়নিক ব্যবস্থা বা কার্ড সিস্টেম, এটি আসলে আমাদের যেটা আছে এই জায়গাটায় যতক্ষণ আমরা যেমন ব্যবসায়ীরা লক্ষ্য করা যাচ্ছে যে তারা সরকার যেটা বলছে যে মজুদ সরবরাহ এগুলো ঠিক আছে, জ্বালানির দাম বাড়ে নাই, কিন্তু এই উপলক্ষে কিন্তু অলরেডি কিন্তু আপনার সেই সিন্ডিকেটের যেটা আছে সেটা আমরা দেখছি ব্যাপকভাবে সেটা তারা মজুত করছে, দেশ থেকে পাচার হচ্ছে এবং বেশি দাম পেলে আপনার সেই জ্বালানিও পাওয়া যাচ্ছে। এবং এই যে দীর্ঘ লাইন, এটিকে এটা হলো জনগণ বা একজন নাগরিকের জন্য আসলে প্যানিক সৃষ্টি হয়েছে যে সামনে জ্বালানি পাওয়া যাবে না, এই জন্য কিন্তু এই দীর্ঘ লাইনে তারা সংগ্রহ করছে। এবং রেশনিং করে যেটা হচ্ছে কি যে আপনার 500 টাকার তেল দিয়ে একটা মোটরসাইকেল যারা বিশেষ করে আপনার রাইড শেয়ারিং করে বা উবার চালায় তাদের জন্য কিন্তু এটি একটা মানে ইনকামেরও কিন্তু একটা জায়গা আছে। এই সবকিছুর ইম্প্যাক্ট কিন্তু আমাদের প্রফেসর সাহেব বলছেন যে পড়তে পারে, কিন্তু অলরেডি পড়েছে। অর্থাৎ এই জ্বালানির সরবরাহের যে অস্থিরতা, এটি কিন্তু আমাদের পরিবহন সেক্টরে পড়েছে। দ্যাট মিনস পরিবহনের সাথে আমাদের পণ্য পরিবহন থেকে শুরু করে অন্য যে যেগুলো দ্রব্যমূল্যের দামের উপরে কিন্তু অলরেডি প্রভাব পড়েছে। এবং এই প্রভাবটা যে কত গভীরে যায় সেটি কিন্তু একটা বর্তমান নির্বাচিত একটি সরকার, যিনি যারা 17 বছর পরে একটি নির্বাচিত ভাবে আসছে পপুলার ভোটে, এটা কিন্তু তাদের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ। এবং আমি বলবো যে এটা একটা সবচেয়ে চরম সংকটের মধ্যে মানে শুধু চ্যালেঞ্জ না, একটা এসিড টেস্ট বললে ভুল হবে না। একদিক দিয়ে অর্থনৈতিক সংকট, তার উপর জ্বালানি সংকট, মানে সবকিছু মিলিয়ে এখন এটাকে এটা কিন্তু তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই নিশ্চয়ই চ্যালেঞ্জ নিশ্চয়ই মোকাবেলা আমরা আবারও সরকার একা আলোচনায় করছে ফিরবো। না, তার আগে আমরা একটা সবাইকে ছোট্ট নিয়ে করতে বিরতিতে যেতে চাই, বিরতি পরে আমরা আবার আপনাদের সাথে আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিখাতায়। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর শহীদুল জাহিদ বিরতির আগে যেমনটি বলছিলেন যে সরকার বলেছে মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু পাম মালিকরা যেটি বলছেন যে আসলে তারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। আবার গ্রাহকদের দীর্ঘ সারি, তাদের দাবি পাম মালিকরা তেল দিচ্ছেন না। আসলে তাহলে
আস্থার জায়গাটা কোথায়, বা বিশ্বাসের জায়গাটা কোথায়, বা আশ্বস্তের জায়গাটা কোথায়? না, আপনি ঠিকই বলেছেন। আমি জাস্ট কয়েকদিন আগে টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সরকার যখন আস্থা রাখতে বলছিল তখন আস্থা রেখেছিলাম, কিন্তু এখন আর আস্থা রাখতে পারছি না। এ ধরনের মানে তেলের যারা গ্রাহক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, অনেক জায়গায় হুড়োহুড়ি মারামারি হচ্ছে। আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের টেলিভিশন গুলোতে যে দেখা যাচ্ছে ওই যে ট্যাগ দেওয়ার জন্য অফিসার নিয়োগ করা হয়েছে, তাদের সাথে হাতাহাতি হচ্ছে। কোন একজন পাম্প স্টেশনের ম্যানেজারকে ট্রাক এর আহ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। তো এই যে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু আসলে আস্থাহীনতা, এবং এই আস্থাহীনতার পরিবেশটা আসলে দীর্ঘায়িত হতে দেওয়া যাবে না। এই সরকার নতুন কেবল দায়িত্বভার গ্রহণ করেছে। আমাদের কাছে যেটা মনে হয়, সরকার বিশেষ করে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শক্তভাবে এটাকে মনিটর করতে বলেছেন। সিন্ডিকেটের যে কারসাজি সেটাও উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে আমরা এটাও দেখেছি, এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে খুব বেশি কিছু লুকানো যায় না। দেখা গেল ট্রাক বা লরিতে এরকম তেল পরিবহন করছে, ব্রিজের উপরে সেটা থামিয়ে সেখান থেকে পাইপে নিচে নৌকায় অনেকগুলো ড্রাম, সেখানে হয়তো তেল মানে ডিরেল করে দেওয়া হচ্ছে বা মানে কারসাজি করে অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক জায়গায় আছে বেশি দাম দিলে নাকি বেশি তেল পাওয়া যাচ্ছে। তো সুতরাং এই যে ছোট ছোট বিষয়, বাট এগুলো দেখা যাচ্ছে বড় ধরনের একটা অনাস্থার পরিবেশ তৈরি করতে পারে। নতুন সরকারকে হয়তো একটা অপ্রীতিকর অবস্থার মুখোমুখি করতে পারে। আমাদের কাছে মনে হয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের মাধ্যমে এটা জোরালো পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে কোনো কুচক্রী মহল সিন্ডিকেট কারসাজি করে দ্রব্যমূল্য এর উপরে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করতে এই যে না পারে। সিন্ডিকেট শব্দটা আমি বলতে চাই আপনার কাছে আবারও ফিরবো আমরা। এইচ এম শফিকুজ্জামান, যে বিষয়টা আমরা বলছিলাম, আসলে আমরা কিন্তু আমাদের ব্যবসায়ীদের সবার প্রতি না একটা সিন্ডিকেট আছে যারা উপলক্ষ পেলেই কিন্তু দাম বাড়ানোর একটা হিড়িক করে, সেটা ঈদ হোক কিংবা কোরবানির ঈদ হোক কিংবা কোনো উৎসব পার্বণ হোক, অত উপলক্ষ পেলে হলো সেই জায়গায় এই যে তেলের যে সংকট, জ্বালানির যে সংকট, সেটা কিন্তু আর একটা বিরাট উপলক্ষ। এটিকে কেন্দ্র করে কিন্তু অলরেডি আমরা দেখেছি যে নিত্যপণ্যের বাজারও একটা দ্রব্যমূল্য বাড়ার একটা শঙ্কা তৈরি হয়ে গেছে। কি মনে হচ্ছে, সেটাকে কি নিয়ন্ত্রণ করা যাবে? আপনি তো ক্যাম্পের। প্রথমত যে সিন্ডিকেট তো আসলে দেখা যায় না, বাট সিন্ডিকেট আছে। এবং সেই সিন্ডিকেটটা আপনারা দেখেছেন, আমি যখন সরকারে ছিলাম, বিশেষ করে ভোক্তা অধিকারের অধিদপ্তরে ছিলাম, সেখানে আমরা তো দেখেছি কিভাবে সাপ্লাইটা, চার পাঁচটা কোম্পানি যারা আমাদের খাদ্য নিয়ন্ত্রণ করে, তারা সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে দামটা বাড়িয়ে তারপরে যে সিন্ডিকেশনটা আছে সেখানে তেলে এই ক্ষেত্রে যেটা আছে যে আমাদের পাম্প মালিকরা তারা যেটা পর্যাপ্ত মানে সরবরাহ পাচ্ছে না, এটাও সত্য, কারণ সরকার কিন্তু রেশনিং করে দিচ্ছে। অর্থাৎ তার যদি 5 ট্রাক তেলের চাহিদা থাকে, হয়তো সেখানে 2 ট্রাক দিচ্ছে, কিন্তু সেটি কি প্রপার ডিস্ট্রিবিউট হচ্ছে, যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে মাঝখানে আপনার অন্য জায়গায় কালোবাজারি হচ্ছে, অথবা তারা বেশি দামে বিক্রির জন্য তারা মজুত করছে এবং সেটা ধরাও পড়ছে। এখন সেই ক্ষেত্রে যে জিনিসটা হলো যে মনিটরিং, সেটা সরকারের পক্ষ থেকে যেটা টুলস দেওয়া হয়েছে সেটা তো ঠিক আছে, যে আপনার ট্যাগ অফিসার দেওয়া হয়েছে, সেখানে আপনার রেশনিং করা হচ্ছে, আপনার 10 লিটারের বেশি গাড়িতে নিতে পারবে না বা এরকম একটা রেশনিং করা হচ্ছে, কিন্তু জায়গাটা অন্য জায়গায়। সেখানে আমাদের যতক্ষণে এই ব্যবসায়ী মহল তারা যতক্ষণে এই বিষয়টাকে ওই মুনাফার কথা বলবে এবং তারা সুযোগের অপেক্ষায় থাকে, সেই জায়গাটায় তাদের নীতি নৈতিকতার জায়গাটা যদি না আসতে পারে, এবং আপনি দেখেন এই সংকটটা তীব্র থেকে তীব্রতর হওয়ার কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি, কারণ যুদ্ধ কিন্তু আপনার এখনো বোঝা যাচ্ছে না এটা কি 6 মাস চলবে না 3 মাস চলবে, না এটা আরো বেশি প্রলং করবে। সেখানে কিন্তু সরাসরি বাংলাদেশের মতো 18 কোটি জনগোষ্ঠীর একটা দেশ, যেখানে মিডল ইস্টের উপরে শুধুমাত্র তেলের জ্বালানি নির্ভরতা নয়, সেখানে আমাদের রেমিটেন্সের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের বিষয় আছে, এবং এই সবকিছু, এবং আমাদের জ্বালানির সাথে আমার এক্সপোর্টের বিষয় আছে, আমাদের এগ্রিকালচারের বিষয় আছে। সেখানে যেটা দরকার যে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণের জন্য সেই ব্যবসায়ী কমিউনিটির এখানে এগিয়ে আসা দরকার। আর আমি আপনাদের মাধ্যমে আমাদের কনজিউমারদের, বিশেষ করে ভোক্তাদেরকে যে বলবো সেটা হলো যে সরকারের উপর আস্থার যে বিষয়টি, সেটি আমাদের মানে কিছু জায়গায় আমার ট্রাস্ট রাখতে হবে। অর্থাৎ জ্বালানি যতক্ষণ আছে ততক্ষণ পাওয়া যাবে, কিন্তু না থাকলে আমাদের কি অবস্থা হবে সেই জিনিসটা চিন্তা করে আমাদের এখানে সাশ্রয়ী ব্যবহার, যেমন ব্যবহারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ লাইট জ্বালাচ্ছি, যে পরিমাণ আমরা অতিরিক্ত ইলেকট্রিসিটি ব্যবহার করছি, এখনো মার্কেটে আলোকসজ্জা, ইভেন পেট্রোল পাম্পে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা তো একদিন বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ না থাকলে। আমরা গার্মেন্টস এর ফ্যাক্টরি গুলো যদি বন্ধ হয়ে যায়, আপনি ব্যাকআপ জেনারেটরের যে ডিজেল যদি না দিতে পারেন,
আপনি কি বুঝতে পেরেছেন যে এটার ইম্প্যাক্টটা কত গভীরে যাবে? আমাদের ইভেন আমাদের যে কর্মসংস্থানের যে প্রতিটা জায়গাগুলো প্রতি বছর 20 থেকে 22 লক্ষ লোক ঢোকে এবং তার অর্ধেকটা বিদেশে যাচ্ছে, সেটা প্রায় অলমোস্ট বন্ধ। অলরেডি 600 থেকে 700 ফ্লাইট বন্ধ গেছে। এবং আপনি এই পেট্রোল পাম্প রিলেটেড, জ্বালানি রিলেটেড কিন্তু আপনি অলরেডি আমাদের কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও কিন্তু আপনার এখন এখানে কিন্তু একদম মানে কি বলবো, সেটাও কিন্তু একটা ভার্নারেবল অবস্থা আছে। ইভেন আমরা যদি এইভাবে চিন্তা করি, আমাদের যে দ্রব্যমূল্য সেটি কিন্তু অলরেডি কিন্তু প্রায় নয়ের ঘরে কিন্তু আছে, এবং সেটা কিন্তু আমাদের মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতিটা কিন্তু আমি মনে করি যে এটা মানে এইভাবে চললে এটা হয়তো বা আরো ডাবল ডিজিটে হবে। মানুষের তো ইনকাম বাড়ে নাই, বরঞ্চ ইনকাম আরো সীমিত হয়ে গেছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই। সেখানে এটা কিন্তু বহুবিধ, এবং এটার জন্য যুদ্ধ করতে হলে এটি এবং যুদ্ধকালীন সত্যি কথা অবস্থা। বলতে গেলে কি আসলে সরকারের সাধারণের সাথে একটা নাভিশ্বাস তৈরি হচ্ছে, জনগণ এবং এবং এটা রাষ্ট্র সমাধানটা সবাই কোথায়? মিলে এটা সরকারকে করতে হয়তো হবে। এই জায়গায় একটু শক্ত হাতে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আসলে কোনো বিকল্পই নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমাদের আমাদের ইসলাম ব্যাংক তালিকাতে জনগণকেও এসে এখানে আপনাদের মানে মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতা যে পর্যন্তই। সঙ্গে থাকুন।